আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইলে পারফেক্ট চাইনিজ চিকেন ভেজিটেবল ফ্রাইড রাইস। আপনারা যদি বাসাতে পারফেক্ট চাইনিজ চিকেন ভেজিটেবল ফ্রাইড রাইস তৈরি করতে চান, তাহলে এই ভিডিওটা কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে। আর আমি আজকের এই ভিডিওটা কার রিকোয়েস্ট করেছি আমি সেটা ভিডিওর মাঝখানে বলে দিব। তো আমি এখানে ফার্স্টেই একটি মাংসকে আমি একটু কাঁটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি যে মাংসটা কতটা সফট হয়েছে এবং কত সহজে মাংসের ভিতরে কিন্তু কাঁটা চামচটা গেঁথে যাচ্ছে। আর আপনারা কিন্তু এখানে সবজির পরিমাণ লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট, না বেশি না কম। তো আমি প্রথমে এখানে 1 কেজি পরিমাণের পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি। আমার কাছে আমার পার্সোনাল ওপিনিয়ন যে বাসমতি চাউলের থেকে কিন্তু পোলাওয়ের চাউলের ফ্রাইড রাইসটা পারফেক্ট হয়। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো চাল দিয়ে করতে পারেন, তবে পোলাওয়ের চাল দিয়ে করলে কিন্তু ভালো হয়। আর এই 1 কেজি পরিমাণে যে পোলাওয়ের চাল আমি নিয়ে নিয়েছি, এটাতে আপনারা ফুল 8 জনকে পরিবেশন করতে পারবেন। তো চুলোয় আমি ফার্স্টে একটি পর্যাপ্ত পরিমাণে পাত্রে, যেহেতু আমি 1 কেজি চাল নিয়েছি, বেশি করে পানি দিয়ে আমি এখানে 2 টেবিল পরিমাণে লবণ অ্যাড করলাম। এটাকে একটু মিক্সড করে নেওয়ার পরে 2 টিস্পুন সয়াবিন তেল দিয়ে আবারও এটাকে নাড়াচাড়া করে অপেক্ষা করতে হবে পানিটা গরম হয়ে আসা পর্যন্ত। এই রেসিপির জন্য আমাকে রিকোয়েস্ট করেছিলেন মহাসিন ভাইয়া, আমি যেন আপনাদের সাথে বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইলের পারফেক্ট চাইনিজ চিকেন ভেজিটেবল ফ্রাইড রাইসটি রেসিপি শেয়ার করি। তো আশা করি আপনাদের সবার কাছে এই রেসিপিটি ভালো লাগবে। তো আমি এখন এটাকে মিক্সড করে দিলাম তেলের সাথে। পানি এবং লবণটাকে ভালোভাবে মিক্সড করে নিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পরে যখন এরকম পানিটি গরম হয়ে আসবে, এ পর্যায়ে আবারও একটু পানিটাকে নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে নেওয়া হয়ে গেলে আমি এখন এখানে অ্যাড করে দিব সেই ধুয়ে রাখা পোলাওয়ের চাল। খুব সাবধানতার সাথে দিবেন, না হলে কিন্তু আবার গায়ে গরম পানিটা ছিটে আসতে পারে। ভালোভাবে এটাকে দিয়ে হালকাভাবে নেড়েচেড়ে নিতে হবে, কারণ আমরা জানি পোলাওয়ের চাল কিন্তু অল্প নাড়াচাড়াতে ভেঙে যায়। সেক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এটাকে দিয়ে ভালোভাবে হালকা করে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করে নিতে হবে। আমি যে এখানে সবজি পরিমাণে কেটে রেখেছিলাম, কিভাবে কেটেছিলাম সেই ভিডিও ক্লিপটি কিন্তু আমার মিস হয়ে যায় অনাকাঙ্ক্ষিত কারণে। তো যার জন্য আমি আপনাদের কাছে সরি। আশা করি আপনারা বুঝতে পারবেন। তো আমি এখানে দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে। তো আমি এ পর্যায়ে হালকা করে একটু নেড়েচেড়ে দিচ্ছি, কারণ নিচ থেকে যেন লেগে না যায়। তো অবশ্যই আপনারা খেয়াল করে নাড়াচাড়া করবেন, না হলে কিন্তু ভাতগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আর দেখতে পাচ্ছেন যে এ পর্যায়ে কিন্তু হালকাভাবে বলক চলে এসেছে। তো আমি একদম বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর একটু ভাতটা মাঝে মধ্যে চেক করে নিতে হবে যে কি পরিমাণে সিদ্ধ হয়েছে। এ ভাতটা 80% সিদ্ধ হলে কিন্তু এটিকে একটি স্ট্রেনারে ঢেলে ভালোভাবে পানিটাকে ড্রেন করে নিতে হবে। দিয়ে একটি পরিষ্কার জায়গায় ফ্যানের তলে এটাকে ছড়িয়ে দিতে হবে, ছড়িয়ে ঠান্ডা করে নিতে হবে। না হলে কিন্তু ভাতগুলো কিন্তু একদম একসাথে লাগা লাগা হয়ে যাবে এবং পারফেক্ট ঝরঝরে ফ্রাইড রাইসটা হবে না। তো আমার কিন্তু এ পর্যায়ে আমি ভাতগুলোকে আমার যখন হয়ে গিয়েছে সিদ্ধ করা, তখন আমি কিন্তু একটি স্ট্রেন করে এভাবে শুকিয়ে নিচ্ছি। আপনারা কিভাবে বুঝবেন যে পারফেক্ট ফ্রাইড রাইসের ভাতটা হয়ে গেছে 80%? আপনারা যখন হাত দিয়ে ভাতটাকে একটু চেপে দেখবেন, তখন মনে হবে যে ভিতরে অনেকটাই কাঁচা কাঁচা আছে। অথবা আপনারা একটু মুখে নিয়ে দেখতে পারেন, একটু শাঁসালো শাঁসালো ভাব থাকা অবস্থাতেই নামিয়ে নিতে হবে। আর অবশ্যই কিন্তু আপনারা এটাকে তাড়াতাড়ি করার চেষ্টা করবেন, না হলে কিন্তু ভাতগুলো দলা পেকে যাবে এবং তখন ভালো হবে না। আর যখন এরকম করে ভাতগুলোকে রাখার পরে যখন ঠান্ডা হয়ে আসবে, তখন এগুলোকে একটি বাটিতে করে ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে দিতে হবে প্রায় 8 ঘন্টা মতো। ফ্রিজে রাখলে কিন্তু ভাতটা একদম পারফেক্ট হয়, আর এটাই কিন্তু অথেন্টিক নিয়ম। তো আমি এখানে এখন নিয়েছি ব্রয়লার বুকের মাংস। আমি এখানে একটি ব্রয়লার বুকের মাংস নিয়েছি, মানে একটি মুরগির সম্পূর্ণ বুকের মাংস আমি এখানে ইউজ করেছি। তো আমি এখানে দিয়ে দিলাম 2 টিস্পুন কর্নফ্লাওয়ার। এবার আমি এখানে অ্যাড করছি 2 টিস্পুন সয়া সস। সয়া সসে যেহেতু লবণ আছে, তাই লবণটা যখন আপনারা ফ্রাই করবেন মাংসগুলোকে, তখন কিন্তু একটু বুঝে দিতে হবে। তো আমার এখানে এখন আমি অ্যাড করছি 1/2 টিস্পুন কালো গোলমরিচের গুঁড়ো। দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিতে হবে। এটাকে মাংসগুলোকে
ম্যারিনেশন করে রাখার জন্য মানে এত টাইম প্রয়োজন নয়, জাস্ট 5 থেকে 10 মিনিট ম্যারিনেশন করলেই হয়ে যাবে। ফ্রাইড রাইস রান্না করার ক্ষেত্রে সব থেকে ভালো হয় যদি আগের দিন ভাতটাকে রান্না করে সেম প্রসেস ফলো করে ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে দেন সারা রাতের জন্য, তাহলে কিন্তু সব থেকে ভালো বেশি ফলাফল পাওয়া যায়। তো আমি এখন এ পর্যায়ে চুলো একটি প্যান বসিয়ে দিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি বাটার। আপনারা কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে যে সয়াবিন তেল দিয়ে কিন্তু ফ্রাইড রাইস রান্না করলে সেম পারফেক্ট ফ্রাইড রাইসের টেস্টটা পাবেন না। এক্ষেত্রে আপনাকে পারফেক্ট ফ্রাইড রাইসের টেস্টের জন্য বাটার ইউজ করতে হবে। তো আপনাদের মনে কোশ্চেন হতে পারে যে এখানে 2 রকমের বাটার কেন? হলুদ কালারের মতন যে বাটারটা দেখতে পাচ্ছিলেন এটা আমার কেনা বাটার, আর সাদা বাটারটা আমার বাসায় তৈরি করা। তো আমার 2 ধরনের বাটার মিলে প্রায় 150 গ্রামের মতন আছে। দিয়ে দিচ্ছি রসুন কুচি। আমি কিন্তু এখানে একটি মিডিয়াম সাইজের রসুনকে ভালোভাবে কুচি করে নিয়েছি এবং এটাকে ভালোভাবেই কুচি করে নিতে হবে, না হলে কিন্তু আবার খেতে ভালো লাগবে না। এটাকে এখন আমি একটু জাস্ট ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। জাস্ট হালকা ব্রাউন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে খেয়াল রাখবেন যেন ডিপ ব্রাউন না হয়ে যায় বা পুড়ে না যায়, তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে না। এ পর্যায়ে যখন দেখতে পাচ্ছেন যে হালকা ব্রাউন কালার হয়ে এসেছে, আমি সেই ম্যারিনেট করে রাখা মাংসগুলোকে অ্যাড করে দিচ্ছি। আর আমরা সবাই কিন্তু জানি যে কোনো চাইনিজ রেসিপি রান্নার ক্ষেত্রে কিন্তু চুলার আঁচটা ফুল আঁচে থাকে। তা আমার চুলার আঁচও কিন্তু এখানে ফুল আঁচেই আছে এবং এটাকে অনবরত কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু আবার নিচ থেকে পুরা লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এই মাংসটাতে এখন আমি লবণ অ্যাড করে দিলাম। আমি এখানে 2 টিস্পুন লবণ অ্যাড করেছি। যেহেতু আমি কিন্তু আগেই বলেছি যে সয়া সসের লবণ আছে, সেই দিকে খেয়াল করে কিন্তু আপনাকে লবণটা অ্যাড করতে হবে। তো এটা যখন প্রায় লাল লাল হয়ে আসবে তখন আমি এই পর্যায়ে এটাকে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এখন এখানে ডিম অ্যাড করে দিব। অনেকে কিন্তু ডিমটাকে আলাদা ফ্রাই করে, আবার মাংসটাকে আলাদা ফ্রাই করে। তবে আমার কাছে মনে হয় যে একসাথে ফ্রাই করলেই কিন্তু ভালো হয়, কারণ যখন মাংসটা আমি এখানে রান্না করব, মাংসের ভিতরের যে ফ্লেভারটা আছে সেটা ডিমের সাথে অ্যাড হবে এবং ডিমের ভিতরে যে ফ্লেভারটা আছে সেটাও মাংসের সাথে অ্যাড হবে। তো আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন স্ক্রাম্বলভাবে ডিমটাকে ফ্রাই করে নিয়েছি। এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি বরবটি। আমি এখানে প্রায় 1/2 ইঞ্চি করে বরবটিগুলোকে কেটে নিয়েছি। এবার আমি বরবটিগুলোকে একটু সটে করে নিব। আমি কিন্তু এখানে সিদ্ধ করে নিব না পুরোটা, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর যে কোনো চাইনিজ সবজি বলেন, কোনো কিছুই বলেন, বেশি সিদ্ধ করলে কিন্তু খেতে ভালো লাগে না। একটু ক্রিস্পি টাইপসের থাকলেই খেতে ভালো লাগে। তো এটাকে আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি মাঝে মাঝেই। আর যে সবজিগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে সেই সবজিগুলো আগে দিয়ে দিবেন। তো আমি এখন এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ। আমি এখানে প্রায় 5-6টি কাঁচামরিচ অ্যাড করেছি। কাঁচামরিচটা কিন্তু আমি একটু কেটে অ্যাড করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপে কেটে নিয়ে অ্যাড করবেন। এটা আমি এখন আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এটা কিন্তু নাড়াচাড়ার উপরে রাখতে হবে। যদি আপনারা নাড়াচাড়া থামিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু এটা পুরো লেগে যেতে পারে, তখন কিন্তু টেস্টটা একদম বাজে আসবে। এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে আবারও এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিতে হবে। আমি কিন্তু এখানে 1 কাপ পরিমাণ মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণে বরবটি কুচি অ্যাড করেছি। যেহেতু আমার ভিডিও ক্লিপটা মিস হয়ে গিয়েছে তাই আমি আপনাদেরকে ভেজিটেবলগুলো অ্যাড করার সময় বলে দিচ্ছি। আর এখানে আমি 3 ধরনের ক্যাপসিকাম নিয়েছি এবং ক্যাপসিকামগুলো আর মাংসগুলো কিন্তু একইভাবে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তবে বেশি চিকন করতেও যাবেন না, আবার বেশি মোটা করতেও যাবেন না, মিডিয়ামভাবে কেটে নেবেন। আমি এখানে ক্যাপসিকামও আমি 1 কাপ পরিমাণে অ্যাড করেছি। দিয়ে দিচ্ছি গাজরটাও কিন্তু আমি 1 কাপ পরিমাণেই অ্যাড করেছি মেজারমেন্ট কাপের। যখন এগুলো একটু সটে হয়ে আসবে তখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি সেই ফ্রিজে রাখা সিদ্ধ করা ভাতগুলো। এই ভাতগুলোকে আমি অর্ধেক অ্যাড করে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিব, তারপরে আবার অর্ধেক অ্যাড করব, তাহলে কিন্তু ভালোভাবে সবজির সাথে ভাতগুলো মিক্সড হয়ে যাবে। যেহেতু আমার এখানে মাংস, ডিম, সবজি সব কিছু আছে, তাহলে আপনারা কিন্তু এই ভাত ফ্রাইড রাইসটা এমনিও খেতে পারেন, আবার চিকেন ফ্রাই, ক্রিস্পি চিকেন ফ্রাই,
তারপরে ভেজিটেবল অথবা চিলি চিকেন, এই ধরনের খাবারের সাথেও খেতে পারেন। এই দুটো রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, ক্রিসপি চিকেন ফ্রাই আর চিলি চিকেন। আমি লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার আমি এখানে দিয়ে দিলাম সয়া সস। আমি এখানে 2 টেবিল স্পুন সয়া সস অ্যাড করে দিলাম। এবার এটাকে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আমি প্রায় 4 থেকে 5 মিনিট এভাবে অনবরত নাড়াচাড়া করে মিক্সড করে নিব, যেন সয়া সসের সাথে ভাতগুলো ভালোভাবে মিক্সড হয়ে যায়। ভালোভাবে যখন মিক্সড হয়ে যাবে তখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিব যে কেমন হয়েছে। ক্রিসপি চিকেন ফ্রাই অথবা চিলি চিকেন, এই দুইটার লিঙ্ক আপনারা দেখতে পাবেন, উপরে আই বাটন আছে, আই বাটনে ক্লিক করলেও আপনারা দেখতে পাবেন, অথবা ডেসক্রিপশন বক্সেও দেখতে পাবেন। তো আমি এটাকে এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, কারণ যেহেতু আমি সয়া সস অ্যাড করেছি এবং সয়া সসটা অ্যাড করার পরে ভাতগুলোর সাথে ভালোভাবে এটাকে মিক্সড করে নিতে হবে। মিক্সড করা হয়ে গেলে এটাকে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন এবং শেয়ার করবেন আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে। সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক টেস্টি হয়েছে। আর আমি আশা করব আপনারা এই রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার বিশ্বাস এই রেসিপিটি যদি আপনারা বাসায় ট্রাই করেন তাহলে আর রেস্টুরেন্টে যেয়ে চাইনিজ চিকেন ভেজিটেবল ফ্রাইড রাইস খাওয়ার কথা মাথায়ও আসবে না ইনশাল্লাহ। এটা এতটাই টেস্ট হয়। আর সুস্বাস্থ্যের কথা বলা গেলে কিন্তু বাসার যে কোনো জিনিসই তৈরি করে খাওয়া আমার মতে বেটার বাইরের থেকে। আর যেহেতু আমাদের বাংলাদেশে এখন যে সংকটকাল চলছে, সেক্ষেত্রে কিন্তু আমি প্রেফার করব বাইরের কোনো জিনিস না কিনে খাওয়াই ভালো। যেটাই খেতে মন চায় সেটাই কিন্তু বাসাতে তৈরি করে খেলে কিন্তু অবশ্যই এটা হেলদি। তো আজ আর নয়, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।